ओं स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। नमस्कार। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা শ্রীরামকৃষ্ণ তীর্থ তালা ও সোনাবেড়ে সাতক্ষীরা এই নিয়ে স্মরণ মনন করব। এই তথ্য এবং মূল প্রবন্ধের যিনি দিক নির্দেশক তিনি পরম পূজ্যপাদ স্বামী পরদেবানন্দজি মহারাজ, যিনি এখন রামকৃষ্ণ মঠ এবং মিশনের একজন অন্যতম বরিষ্ঠ প্রবীণ সন্ন্যাসী। প্রায় 90 বছরের ওপর তার বয়স। তিনি বর্তমানে রামকৃষ্ণ মঠ এবং মিশন আমাদের বাংলাদেশের যে মূল কেন্দ্র সেই ঢাকাতে তিনি অবস্থান করছেন, সেবারত সন্ন্যাসী। 90 বছর বয়স্ক এই প্রবীণ সন্ন্যাসীকে দর্শন করতে পারাই একটা সৌভাগ্যের কথা। গত 1 জুলাইয়ের আগে অর্থাৎ 31 জুন আমাদের পরম সৌভাগ্য হয়েছিল, 30 জুন আমাদের পরম সৌভাগ্য হয়েছিল পূজনীয় মহারাজের সান্নিধ্য এবং স্পর্শ প্রণাম। আর তারপরে ওই দিনই আমরা পূজনীয় মহারাজের এক কৃপাধন্য ছাত্র প্রফেসর সরকার তার বাড়িতে গিয়েছিলাম। গৌরহরি বাবু, বাংলাদেশের একজন স্বনামধন্য ভক্ত গৌরহরি বাবু, সেই গৌরহরি বাবুর বদান্যতায় অনুগ্রহে আমরা প্রফেসর সরকারের বাড়ি গিয়েছিলাম। তার ডাকনাম সাহেব বলেই আমরা জেনেছিলাম। তো তার বাড়ি থেকেই এই শ্রীরামকৃষ্ণ প্রবন্ধমালা স্বামী পরদেবানন্দজি মহারাজের গ্রন্থটি পাই। যদিও মহারাজ নিজেও কৃপা করে আরও তাঁর লেখা অন্য 2টি গ্রন্থ উপহার স্বরূপ দিয়েছেন। মহারাজের সাথে খুব অল্পই সাধুসঙ্গ হয়েছে এবং আপনারা অনেকেই বাংলাদেশ ভ্রমণের কথা জানতে চেয়েছেন। সত্যিই এবারের বাংলাদেশের ভ্রমণের বিরাট প্রাপ্তি সাধু নাগমশাইয়ের জন্মস্থান দর্শন করা শুধু নয়, পুঙ্খানুপুঙ্খভাবে মহারাজদের আশীর্বাদে দেখার সুযোগ হয়েছিল এবং সাধু নাগমশাইয়ের বাড়ির সাথে সাথে লাঙ্গলবন্দ যেখানে স্বামীজি গিয়েছিলেন সেখানে যাওয়ার সুযোগ হয়েছে, ফরিদপুরে যাওয়ার সুযোগ হয়েছে, ঢাকেশ্বরী মাকে দেখার সুযোগ হয়েছে, রমনা কালীবাড়ি দেখার সুযোগ হয়েছে এবং সর্বোপরি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজের অসীম আশীর্বাদ তিনি কৃপা করে একেবারে মাথায় স্পর্শ করে আশীর্বাদ করেছেন। সুতরাং এই সবটি নিয়ে এবং সাধু সঙ্গ অনেক সন্ন্যাসী মহারাজদের দেখার সৌভাগ্য হয়েছে নারায়ণগঞ্জে বিশেষ করে, এবং ঢাকা রামকৃষ্ণ মঠ মিশনের যে সাধু সঙ্গ সেটি দুর্লভ। আমরা আজকে এই শ্রীরামকৃষ্ণ তীর্থ তালা, সোনাবেড় এবং সাতক্ষীরার কথা স্মরণ করব এবং পূজনীয় পরদেবানন্দজি মহারাজ যেহেতু নিজে সেখানে গিয়েছিলেন, সুতরাং কোথাও কোথাও একটু ভ্রমণের স্পর্শও সেখানে থাকে। 1982 সালের মে মাসের 29 তারিখে তালা, সোনাবেড়ে এবং সাতক্ষীরাতে যাওয়ার উদ্দেশ্যে তারা রওনা হয়েছিলেন এবং স্কুটারে করে তারা গিয়েছিলেন খুলনা শহর থেকে। এবং সেখানে বাগেরহাট আশ্রমের অন্যতম ভক্ত এবং খুলনা আশ্রমের অবস্থানরত ছাত্র এরা দুজনেই ছিলেন মহারাজের সাথে। তারা যখন সেখানে পৌঁছন এবং সেখানে তথ্য অনুসন্ধান করে জানতে পারেন যে রানী রাসমণির জামাই মথুরবাবু 1870-71 খ্রিস্টাব্দে, খুব সম্ভবত 1870 খ্রিস্টাব্দে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে আমাদের ঠাকুরকে সঙ্গে নিয়ে তালা এবং সোনাবেড়ে গ্রামে আসেন এবং ওই গ্রামে অবস্থানরত মথুরবাবুর গুরুবংশীয়দের মধ্যে বিষয় সম্পত্তির বিভাজন নিয়ে বিসংবাদের ঝড় ওঠে। সমস্যা সমাধানের জন্য তারা মথুরবাবুকে আমন্ত্রণ জানান। মথুরবাবু আমন্ত্রণ গ্রহণ করেন এবং তার ঐকান্তিক ইচ্ছা ছিল যে ঠাকুর সঙ্গে যান, কারণ শ্রীরামকৃষ্ণকে ছাড়া মথুরবাবুর এক মুহূর্ত চলে না।
এই মথুরা নাথের আকুল আগ্রহে ঠাকুর সম্মত হয়েছিলেন। 30শে মে পূজনীয় স্বামী পরদেবানন্দজি মহারাজ যখন খলিশখালী গ্রাম থেকে তালা গ্রামের উদ্দেশ্যে রওনা দিলেন এবং সেখানে তালমাগড়ো গ্রামে ঠাকুরের আগমন সম্বন্ধে কিছু তথ্য জানতে পারলেন এবং সেই তথ্য তাদের জানালেন সেই গ্রামের এক বৃদ্ধ ভূপতিনাথ রায়চৌধুরী। সেই ভূপতিবাবু জানিয়েছিলেন যে আমরা ছেলেবেলা থেকে শুনে আসছি মথুরবাবু শ্রী রামকৃষ্ণদেবকে সঙ্গে নিয়ে এই মাগুড়া গ্রামের ওপর দিয়ে তালা গ্রামে গিয়েছিলেন। মথুরবাবুর গুরুবংশীয় ঠাকুরদাস ভট্টাচার্যের সঙ্গে আমার বিশেষ পরিচয় ও আলাপ ছিল। ঠাকুরদাস ভট্টাচার্যের ছেলে গগন ভট্টাচার্য বর্তমানে ভারতে চলে গেছেন। গুরুবংশীয়দের ভিটা বাড়ি এখন অন্যের দখলে। তালা বাজারে ভদ্র ফার্মেসির মালিক মলয়কৃষ্ণ ভদ্রের নিকট এই গুরুবংশীয়দের ভিটা বাড়ির নির্দেশ পাওয়া যায় এবং কথা প্রসঙ্গে তিনি উল্লেখ করে বলেছিলেন স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের কথা। এই ভূপতিবাবু, যিনি বয়সের ভারে অসতিপর, কিন্তু তবুও তিনি একেবারে ওই মাগুড়া বালিকা বিদ্যালয় নিয়মিত যাতায়াত করতেন। তিনি বলছেন গর্ব করে যে আমাদের কানাই এই তালা স্কুলেরই ছাত্র ছিল। এই তালা থানার সামনেই ভদ্র ফার্মেসি এবং সেখানে যখন তারা এই মলয়বাবুর কাছে গিয়ে হাজির হলেন তখন সাধু দেখেই তিনি কর্মচারীকে বললেন 5টি টাকা দিয়ে এদের বিদায় করে দাও এবং তারা তখন প্রার্থনা জানালেন পূজনীয় মহারাজরা। এবং তখন ভদ্রলোক উত্তেজিত হয়ে বললেন মাথায় এখন আগুন জ্বলছে, ধর্মকথা শোনার সময় নেই আমার, ধর্মকথা বলতে হয় বিনয় সাধুকা দুলাল সাধুকার কাছে যান। তারা মহারাজরা বেরিয়ে এলেন এবং রাস্তা ধরে একটু এগিয়ে গিয়ে বিনয় সাধুকার খোঁজ পেলেন, কাপড়ের দোকানের মালিক, ভক্ত মানুষ। মথুরবাবুর গুরুবংশীয়দের ভিটাবাড়ির সন্ধানের ক্ষেত্রে তিনি খানিকটা সহযোগিতা করলেন এবং তিনি বললেন যে আমি চিনি সেই ভিটাবাড়ি, কিন্তু সেটা বর্তমানে ধ্বংসস্তূপ। এবং তারপরে ওই মথুরবাবুর গুরুবংশীয়দের ভিটাবাড়ির ক্ষেত্রে বিনয়বাবু সামনের পথ ধরে যে ভদ্রলোকের বাড়িতে ফিরেছিলেন, বৈদ্যনাথ পাল, 47 বছর বয়সের, তিনিও সঙ্গে ছিলেন, ওই যে বলেছিলাম স্মৃতিকথা। এবং তিনি নিয়ে গেলেন গ্রামের বৃদ্ধ কালীপদ প্রামাণিকের কাছে। কালীপদবাবু অসুস্থ ছিলেন, বয়স 72। আমাদের পেয়ে তিনি আনন্দিত হলেন এবং ভিটাবাড়ি দেখিয়ে দেওয়ার জন্য তিনি সঙ্গে চললেন। পথের ডান দিকে একটা মাঠ, সেখানে ভগ্ন শিব মন্দির এবং ডিস্ট্রিক্ট সেটেলমেন্টের অনুসারে 60 বিঘা জমি জুড়ে একটা পুকুর। সেই পুকুরটি বর্তমানে ভরাট হয়ে গেছে। সেইখানে একটি শিববাড়ি, গ্রামের লোকেরা স্থানটিকে শিববাড়ি বলে। সেই শিববাড়ির মালিক হচ্ছেন হরিশচন্দ্র মুখার্জি। এই হরিশবাবু ছিলেন তালা হাই স্কুলের প্রতিষ্ঠাতা। এই হরিশবাবুও বলছেন যে ঠাকুরকে নিয়ে তালা গ্রামে মথুরবাবু এসেছিলেন এবং সঙ্গে লোকজন ছিল। মথুরবাবু আসেন হাতিতে চড়ে এবং পথে দরিদ্র জনসাধারণের মধ্যে তিনি টাকা পয়সা ছড়াতে ছড়াতে আসেন। এবং এই পুকুরের পাড়েই মথুরবাবুর হাতি বাঁধা ছিল। শিব মন্দিরের অদূরেই একটা লিচু গাছ ছিল, ওইখানেই ঠাকুরকে নিয়ে মথুরবাবু বসেছিলেন। এবং গ্রামের ধনাঢ্য ব্যক্তি রামবাবু আরও অনেকে শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে আলাপ আলোচনা করেন। তালা গ্রামের প্রবীণ ব্যক্তিদের কাছ থেকে জানা গিয়েছিল যে মথুরবাবুর গুরুবংশীয়দের আদি নিবাস ছিল বর্ধমানে, পরে তারা চলে আসেন এই সুন্দরবন অঞ্চলে। তাদের সঙ্গে আরও কয়েক ঘর ব্রাহ্মণ পরিবার এসেছিলেন এবং এদের মধ্যে এক ঘর বসতি স্থাপন করেন চাপানঘাটের শালিখা নদীর তীরে, তার নাম ভীম ভট্টাচার্য। আরও কপোতাক্ষ নদীর তীরে। এবং সেই বংশের অন্যতম কৃতি সন্তান ভরত ভট্টাচার্য ছিলেন পণ্ডিত মানুষ। এই ভরত ভট্টাচার্য উদার মত পোষণ করতেন, তিনি গোড়া ছিলেন না। এবং মথুরবাবুরা জাতিতে ছিলেন মাহিষ্য। এই ভরতচন্দ্র ভট্টাচার্য মথুরবাবুর বংশীয় লোকেদের দীক্ষা মন্ত্র প্রদান করাতে তদানীন্তন ব্রাহ্ম সমাজ তাদের সমাজে পতিত করেন। এই ভরতচন্দ্র ভট্টাচার্যের আর্থিক অবস্থা তখন সচ্ছল ছিল না, গোলপাতার ঘরে বসবাস করতেন তিনি। মথুরবাবুর আর্থিক সহায়তা এই ভরতচন্দ্রের আর্থিক অবস্থার পরিবর্তন হয়। তালা গ্রামেই বাস করতেন শ্যামাচরণ দত্ত, দেওয়ান উপাধি ছিল এই দত্ত পরিবারের। শ্যামাচরণ দত্তের বসতভিটাটিও এখন দেওয়ান বাড়ি নামে পরিচিত। এবং
সেখানেও বলা হচ্ছে যে এই বাড়িটি বর্তমানে যদিও ধ্বংসস্তূপে পরিণত, তবুও ভগ্নাবশেষ রয়েছে এবং সেখানে একটা চণ্ডী মণ্ডপ আছে। সেই দক্ষিণমুখ চণ্ডী মণ্ডপ অপূর্ব সুন্দর। সেই মণ্ডপ বাড়ির সামনে ঘাট বাঁধানো পুকুর, সেই মণ্ডপের সামনে একটা বেলগাছ এবং দুর্গাপুজোর সময় এই বিল্ল বৃক্ষের দেবীর বোধন পুজো হতো। ঠাকুর এই রকে, এই বেলগাছের পাশে একটা রক ছিল, সেই রকে বসে নিত্য নৈমিত্তিক মা চণ্ডীর পুজো দেখতেন এবং ভক্তদের সঙ্গ দান করতেন। মা চণ্ডীর নিত্য সেবা পূজার ব্যবস্থা ছিল। রানী রাসমণির জানবাজারের বাড়ি থেকে শ্রী শ্রী দুর্গাপুজোর জন্য প্রতি বৎসর 2 নৌকো করে পুজোর সামগ্রী আসত এবং পুজোর সময় প্রচুর কাপড় চোপড় দান করা হতো দরিদ্র গ্রামবাসীদের মধ্যে। এবং গ্রামবাসীদের কাছ থেকে জানা যায় যে গ্রামের অন্যান্য ব্রাহ্মণরা ভরতচন্দ্র ভট্টাচার্যকে একঘরে করেছেন জানতে পেরে মথুরবাবু স্বয়ং তালাতে আসেন এবং গুরুবংশীয় ব্রাহ্মণদের সমাজে প্রতিষ্ঠা করার জন্য তদানীন্তন প্রথা অনুযায়ী একটা বিরাট ব্রাহ্মণ ভোজের ব্যবস্থা করেন এবং ব্রাহ্মণ ভোজের শেষে ব্রাহ্মণ বিদায়ী স্বরূপ পিতলের বালতিতে 1 বালতি মিষ্টি, একটা পিতলের কলসি আর দক্ষিণা স্বরূপ একটি মোহর দান করেন। গ্রামের মানুষের জলকষ্ট নিবারণের জন্য একটা বড় দিঘি খনন করেছিলেন। সেই দিঘি আজও চক্রবর্তী দিঘি নামে পরিচিত। মথুরবাবুর এই ব্যয়বহুল ব্যবস্থাপনায় গুরুবংশীয় ব্রাহ্মণগণ পুনরায় সমাজে পুনঃপ্রতিষ্ঠিত হন। গুরুবংশীয়দের শেষ বংশধর বলাই ভট্টাচার্য এবং মানিক ভট্টাচার্য নিঃসন্তান ছিলেন। মানিক ভট্টাচার্যের মৃত্যুর পর বলাই ভট্টাচার্য নিজের ভাগ্নে অনন্ত ভট্টাচার্যকে বাড়িতে রেখে প্রতিপালন করেন। তারা তাদের বাড়ি এবং সম্পত্তি ভাগ্নেকে দিয়ে যান। বলাই ভট্টাচার্যের মৃত্যুর পর অনন্ত ভট্টাচার্য বহুদিন সেই বাড়িতেই বসবাস করেন। পরবর্তীকালে সেই সম্পত্তি তারা হস্তান্তর করে দেন এবং এই অনন্ত ভট্টাচার্য হয়তো তখনও 24 পরগনা জেলার হাবড়া থানার কোথাও একটা জায়গায় তিনি চলে এসেছিলেন। অর্থাৎ এই শ্রীরামকৃষ্ণ স্মৃতি বিজড়িত তালা একটি যেন সত্যি সত্যি অপূর্ব জায়গা। এবং ঠাকুরের স্মৃতি বিজড়িত অপর একটি জায়গা হচ্ছে গ্রাম্য কালীতলা। এই কালীতলায় জিউল গাছ থাকে, সেই জিউল গাছ বর্তমানে আর নেই। চৈত্র মাসে এই গাছতলায় গ্রামবাসীরা পুজো দেন। ঠাকুরের সাধনপীঠ, কারণ ঠাকুর এই গাছতলায় বসেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি ভাবস্থ হয়ে পড়েন। ঠাকুরের সাধনপীঠ এই জিউল তলায় প্রণাম জানিয়ে পূজনীয় স্বামী পরদেবানন্দজি এবং সঙ্গের ভক্তরা ফিরে এসেছিলেন। ঠিক তেমনি আরেকটি স্থান হচ্ছে সোনাবেড়ে। তালা গ্রামে কয়েকদিন বাস করার পর মথুরবাবু ঠাকুরকে নিয়ে দক্ষিণেশ্বর ফেরার পথে সোনাবেড়ে গ্রামে যান এবং এই তালা থেকে সোনাবেড়ের দূরত্ব 18 মাইল। সোনাবেড়ে তখন রানী রাসমণির জমিদারির অন্তর্ভুক্ত ছিল এবং ঠাকুরের চরণ স্পর্শে ধন্য এই গ্রাম, সেখানেও পূজনীয় মহারাজরা গিয়েছিলেন এবং সেই ধনঞ্জয় চৌধুরী ছিলেন সেই সোনাবেড়ে গ্রামের জমিদার। এই সোনাবেড়ে গ্রামে 4টি দেবস্থান রয়েছে: মঠবাড়ি, কালীতলা, বৃন্দাবন এবং সিদ্ধেশ্বরী তলা। এই 4টি দেবস্থানের মধ্যে মঠবাড়ি এবং সিদ্ধেশ্বরী তলা আজও অতীতের সাক্ষ্য বহন করছে। এবং এই মঠবাড়ি সেটি হচ্ছে দক্ষিণেশ্বরের কালী মন্দিরের আদলে নবরত্ন মন্দির। মন্দিরটি দৈর্ঘ্যে প্রস্থে সমান 36 ফুট, উচ্চতা 125 ফুট এবং মন্দিরের দেওয়ালে গর্ভ মন্দির রয়েছে। চৌধুরী জমিদারদের অবস্থা পড়ন্ত হলে রানী রাসমণি এই জমিদারি কিনে নেন। রানী রাসমণির কাছারি ছিল দোতলা, ইংরেজি এল প্যাটার্নের মতন পাকা বাড়ি। সেই বাড়িতেই ঠাকুর এবং মথুরবাবু কয়েকদিন অবস্থান করেছিলেন। বাড়ির চারপাশের উঁচু ভগ্ন প্রাচীরগুলো সে যেন সেই সাক্ষ্য বহন করছে। এবং এই কাছারি বাড়ির থেকে সোজা পশ্চিম দিকে 150 গজ দূরে রানী রাসমণির একটা বিরাট দিঘি ছিল, শান বাঁধানো ঘাট। সেই দিঘির ঘাট পর্যন্ত ইট বসানো সুন্দর পথ ছিল। পথের দুধারে বকুল গাছ ছিল এবং এই গ্রামের সিদ্ধেশ্বরী তলা জাগ্রত পীঠস্থান। এখানে একটা জোড়া বেল গাছ আছে। জোড়া গাছ দুটোর মধ্যে এখনও আগের গাছটার হয়তো সতেজ, দেখলেই বোঝা যায় যে সেটা খুব পুরনো গাছ। শ্রীযুক্ত হরিপদ চক্রবর্তী চড়ক উৎসবে এই সিদ্ধেশ্বরী তলায় মায়ের পুজো করে থাকেন এবং পুজোর শেষে বেদির ওপর নতুন কাপড় দিয়ে গাজন সন্ন্যাসী মায়ের আশীর্বাদ প্রার্থনা করেন। প্রচলিত জনশ্রুতি থেকে জানা যায় ঠাকুর এই জাগ্রত স্থান সিদ্ধেশ্বরী তলাতে বসেও
ভাবোদ্দীপ্ত হয়ে মায়ের গান করতেন, এবং গানের এই যে সুখস্মৃতি গ্রামবাসীদের দীর্ঘকালের সম্পদ হয়েছিল। এবং এই যে বেদির ধারে গাজন সন্ন্যাসীরা মায়ের আশীর্বাদ প্রার্থনা করে সজোরে মাথা স্পর্শ করতেন, ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য মায়ের আশীর্বাদ স্বরূপ টাটকা দু একটা বেলপাতা কাপড়ে ঝরে পড়ত। সেজন্য পাতাটি দেউলের পাতা নামে পরিচিত। গাজনের সন্ন্যাসীরা নতুন মাটির সরাই করেই পাতায় নিয়ে যেত। গ্রামের প্রাচীন মানুষেরা বলছেন যে চড়কের সময় রাত্রে গাছতলায় নতুন কাপড় পেতে মায়ের আশীর্বাদী বেলপাতা সংগ্রহ করা হতো, এবং পরের দিন সকালে ঘোড়া ছুটিয়ে সেটা পৌঁছে দেয়া হতো কলকাতার রানী রাসমণির জানবাজারের বাড়িতে। অর্থাৎ এই যে শ্রীরামকৃষ্ণ লীলায় আমরা কত অজানা তথ্য জানতে পাচ্ছি, যে বাংলাদেশে ঠাকুরের যে পদধূলিধন্য তালা এবং সোনাবেড়ে সাতক্ষীরা, এটি সত্যি সত্যি একটি তীর্থস্থান। আমরা তো হয়তো যেতে পারিনি, কিন্তু এই তালা, সোনাবেড়ে এবং সাতক্ষীরা, এই যে স্থানগুলিতে পূজনীয় মহারাজ গিয়েছিলেন, সোনাবেড়ে গ্রামের মানুষের সাথেও কথা বলেছেন, গেছেন, এবং তাদের কাছ থেকে ঠাকুর এবং মথুরবাবুর রানী রাসমণির যে তথ্য সংগ্রহ করেছিলেন, সেটি আমাদের লীলা নাট্যে বা রামকৃষ্ণ ভাব আন্দোলনে একটি দুর্লভ সংযোজন। বহুদিন আগে সমাজ শিক্ষা পত্রিকায় প্রবন্ধ লিখেছিলেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী প্রভানন্দজি মহারাজ, এবং সেখানে উল্লেখ আছে যে খুলনা জেলায় শ্রীরামকৃষ্ণদেব এসেছিলেন, কয়েকদিন বাস করেছেন এবং ভক্তদের আনন্দ দিয়ে গেছেন। সেজন্য এই খুলনার মাটি ঠাকুরের চরণ স্পর্শে ধন্য। আমরা জানি যে স্বামী বিবেকানন্দ গিয়েছিলেন বাংলাদেশে, এবং সেই স্থান লাঙ্গলবন্দে কথা আমরা স্মরণ করেছি, নাগমশাইয়ের কথা আমরা স্মরণ করেছি। কিন্তু এই যে ঠাকুরও বাংলাদেশে গিয়েছিলেন, বহুদিন আগে বেড়িতে একটি আশ্রম আছে, মায়েরা সম্পূর্ণ পরিচালনা করেন, বেরি শ্রীরামকৃষ্ণ আশ্রম। সেখানে মাতাজিরা আমাকে অনেক দিন আগে একটা জেরক্স কপি দিয়েছিলেন, শ্রীরামকৃষ্ণ তীর্থ তালা, সোনাবেড়ি এবং সাতক্ষীরা। কালের গতিতে সে জেরক্স আমি খুঁজে পাইনি, কিন্তু অনেক দিন ধরে মনে মনে ভেবেছিলাম যে ওইটি নিয়ে একদিন সৎকথায় মননে সকলের সাথে এটা ভাগ করে নেব। ঘটনাক্রমে এবারের এই বাংলাদেশ ভ্রমণে ওই বিদগ্ধ যে সাহেববাবুর বাড়িতে গৌরহরিবাবু যখন নিয়ে গেলেন, তখন এই গ্রন্থটি হাতে এলো, শ্রীরামকৃষ্ণ প্রবন্ধমালা। সেই গ্রন্থটি খুলেই আমি দেখলাম শ্রীরামকৃষ্ণ তীর্থ তালা, সোনাবেড়ি এবং সাতক্ষীরা। এই ছোট্ট ছোট্ট অনুভূতিগুলো আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি এই কারণেই যে ভগবানের কাছে বোধহয় আন্তরিকভাবে কোনো জিনিস চাইলে তিনি শোনেন। ওই যে কথাটি আছে, তিনি কান খড়কে পিঁপড়ের পায়ের নুপুরের ধ্বনি তিনি শুনতে পান। সেই কালের নিত্য প্রবহমানতার স্রোতে ভাসতে ভাসতে যখন আমরা হয়তো অনেক কিছু ভুলে যাই, অস্বীকার করি, কিন্তু ঠাকুর সবটা মনে রাখেন। ওই বৃদ্ধ সন্ন্যাসী মহারাজকে দেখে যেমন মন আনন্দ হয়েছে, তেমনি তার লেখা এটি পড়ে এবং সকলের সাথে ভাগ করে নিয়ে সত্যি সত্যি আনন্দ পেলাম। এবং এটি আজকের মননে হয়তো আমরা অন্য অনেক কিছু জানতে পারলাম না, কিন্তু ইতিহাস আমাদের বারবার ভাবিকালের অনেক শ্রীরামকৃষ্ণ গবেষকের কাছে দিগন্ত খুলে দেবে। তারা হয়তো সেখানে গিয়ে আরও নতুন তথ্য গুরুত্বপূর্ণভাবে উপলব্ধি করবেন, উদ্ধার করবেন। আর মনে রাখতে হবে, ওই যে লোকেশ্বরানন্দজির কথা বলতে গিয়ে গ্রামের ভূপতিবাবু বৃদ্ধ বলেছিলেন, আমাদের কানাই এই তালা স্কুলেরই ছাত্র ছিল। সেখানে জন্মভিটায়, লোকেশ্বরানন্দজি মহারাজের জন্মভিটায় একটি মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, তার আবেদনও অনেকে করেছেন। আপনারা যারা ইচ্ছুক সেই আবেদনে সাড়া দিতে পারেন। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত
প্রাণারাম